হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা রেনাল ফিজিওলজি পার্ট থেকে যে আলোচনাগুলো করছিলাম, যেটাতে লাস্ট আমরা ইউরিন ফরমেশন অর্থাৎ কাউন্টার কারেন্ট মেকানিজম সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটার পরের যে নেক্সট পার্টটা ছিল সেটা আমাদের হচ্ছে মিকচুরেশন অ্যান্ড মিকচুরেশন রিফ্লেক্স। মিকচুরেশন কীভাবে হয়? মিকচুরেশন কথাটির অর্থ হচ্ছে আমাদের মূত্র ত্যাগ করা। তো এই মূত্র ত্যাগ করা এবং তার যে রিফ্লেক্স, সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, দু একজন আমাকে বলেছো যে স্যার নোটিস কেন আসছে না, নোটিফিকেশন কেন আসছে না, তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক তাহলে। আজকে আমাদের যে পার্ট, আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মিকচুরেশন অর্থাৎ মূত্রত্যাগ। এটা একটা রিফ্লেক্স অ্যাকশন, মূত্রত্যাগ, যা কিনা আমাদের মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত আমাদের যে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ড এই রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে থাকে। আমরা সেই রিফ্লেক্স অ্যাকশন মেকানিজমটা পড়বো। বাট বিফোর স্টাডিং মিকচুরেশন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, খুব বেশি ডিটেলসে আমরা জানবো না, স্লাইটলি যেটুকুনি আমাদের মিকচুরেশন জানার জন্য দরকার আমরা সেই স্ট্রাকচারটাই জানবো ইউরিনারি ব্লাডারে। তো দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার। এটা আমার মূত্রাশয়, এবং এই মূত্রাশয়ের সঙ্গে ডায়াগোনালি আমার ওপেন থাকে ইউরেটার বা গোবিনী। এটা হচ্ছে আমার গোবিনী বা ইউরেটার। দিস ইজ ইউরিনারি ব্লাডার। তো এই ইউরিনারি ব্লাডারের ভেতরের দিকে আমার থাকে একটা বিশেষ মাসেল, যেটাকে আমরা বলবো ডেট্রুসার মাসেল। যেটা আমরা কি বলবো? ডেট্রুসার মাসেল, ডেট্রুসার পেশি। ওকে, আচ্ছা। এবার এই যে ইউরিনারি ব্লাডার, যেটা এখানে ওপেনিং দেখতে পাচ্ছি, সেটা ইউরেথ্রাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং, যা পেনিস অথবা ভালভার মাধ্যমে, ইউরিনারি ওপেনিংয়ের মাধ্যমে দেহের বাইরে ইউরিনকে বের করে দেয়। তো এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমি দুটো স্ফিংটার খুব ইম্পর্ট্যান্ট এখানে। একটা হচ্ছে ইন্টারনাল স্ফিংটার, অর্থাৎ এক ধরনের পেশি যা এই মূত্র নিয়ন্ত্রণ করে, মূত্রের যে নির্গমন সেটাকে নিয়ন্ত্রণ করে। এটাকে আমরা বলছি এক্সটার্নাল স্ফিংটার। এই এক্সটার্নাল স্ফিংটার যে পেশি দিয়ে গঠিত হয়, সেটা ইনভলেন্টারি পেশি, অর্থাৎ অনৈচ্ছিক পেশি, ইনভলেন্টারি মাসেল। আই থেকে, সরি এটা এক্সটার্নাল না, ভুল বললাম, এটা ইন্টারনাল। দিস ইজ ইন্টারনাল, নিজেতেই করে দিই। এটা ইন্টারনাল স্ফিংটার, আই থেকে ইন্টারনাল, আই থেকে ইনভলেন্টারি মাসেল, এটা আমরা মনে রাখবো। দিয়ে এর বাইরের দিকে রয়েছে আমার এক্সটার্নাল স্ফিংটার, খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর মিকচুরেশন। এটা হয়ে গেল আমার এক্সটার্নাল স্ফিংটার, স্ফিংটার পেশি, যেটা ভলান্টারি ইন অ্যাকশন, অর্থাৎ ঐচ্ছিক, আমার কন্ট্রোলে আছে, এই মাসেলটা আমার নিয়ন্ত্রণে থাকবে। কেমন? তো ইউরিনারি ব্লাডারের ভেতরেই এই যে গোবিনী বা ইউরেটার, সেই গোবিনী থেকে একটা ছিদ্র এসছে, এদিক থেকে আরেকটা ছিদ্র এসছে, আর একটু এদিকে করে দিই, দুটো ছিদ্র। আর এই যে আমার ইউরেথ্রা বা মূত্র জননালী পুরুষের ক্ষেত্রে, তার একটা ওপেনিং আছে এইখানটায়। দিয়ে এই তিনটা মিলে একটা ত্রিভুজ আকৃতির স্থান তৈরি করেছে। এই জায়গাটাকে বলা হয় ট্রাইগোন। এই জায়গাটাকে কী বলা হয়? ট্রাইগোন। এই জায়গাটা হচ্ছে আমার বডি পার্ট বা ফান্ডাস বলে এটাকে, এটাকে আমরা বলছি ফান্ডাস।
এটা ট্রাইগন, আর এখান দিয়ে আমার ইউরিনেশন হয়। তো এটা বেসিক স্ট্রাকচার। এবারে এই যে স্ট্রাকচারটা আমরা পড়লাম, এই স্ট্রাকচারের মধ্যে ইউরিনারি ব্লাডারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ হোল্ডিং ইউরিন কতটা? ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে 350 থেকে প্রায় 500, 350 থেকে প্রায় 500 ml ইউরিন কিন্তু এখানে ও ধারণ করতে পারে। ওকে, এবারে এই যে ব্লাডারটা আমার, এই ব্লাডারের মধ্যে ডায়াগোনালি বা তির্যকভাবে বা আড়াআড়িভাবে যাই বলো ববিনি আমার আছে। এইখানে যদি আমার 150 ml এর মতন তলার দিক থেকে ফিল আপ হবে, এই 150 ml, হাউ মাচ, মাত্র 150 ml এর মতো ফিল আপ হয়ে যায়, তবেই কিন্তু এ সেন্সেশন প্রোভাইড করবে, স্টিমুলাস দেবে। কি দেবে? এ স্টিমুলাস পাঠাবে। কাকে? না স্পাইনাল কর্ড বা ব্রেনকে পাঠাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এই যে আমার ডেট্রুসার মাসেল, এইখানে আমার কতগুলো রিসেপ্টার আছে। এখানে আমার কি রয়েছে? রিসেপ্টার, যা ইউরিনকে রিসিভ করে, যে হ্যাঁ ইউরিন এখানে এসছে, এবার আমি সিগন্যাল পাঠাবো অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে। এগুলোকে বলা হয় স্ট্রেচ রিসেপ্টার, এগুলোকে বলা হয় স্ট্রেচ রিসেপ্টর। এই স্ট্রেচ রিসেপ্টরগুলো অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে, যেটা পেলভিক নার্ভ মূলত, সেই অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে আমার স্পাইনাল কর্ডে সিগন্যাল পাঠায়, সেন্সারি সিগন্যাল যেটা পাঠায়। আচ্ছা, তো 150 ml এর মতো হলে পারে আমার সেন্সেশন তৈরি হয় ফর মিকচুরেশন। বাট এটা যখন আলটিমেটলি প্রায় 350 ml বা 500 ml এর হয়, তখন আমাদের মূত্রত্যাগের যে প্রবণতা সেটা দেখা যায়, যেটাকে বলা হয় ভয়েডিং। যেটাকে কি বলা হয়? ভয়েডিং। ভয়েডিং কখন হবে? অ্যাভয়েড করা থেকে ভয়েডিং, অ্যাভয়েড করা মানে বাদ দেওয়া বা ত্যাগ করা। তো মূত্রটাকে বাদ দেবো, সেখান থেকে ভয়েডিং শব্দটা এসছে, ভয়েডিং। 350 থেকে 500 ml এর কাছাকাছি পৌঁছে গেলে পরে কিন্তু তখন আমার মধ্যে আলটিমেট ইম্পালস জেনারেশন হবে ফর মিকচুরেশন বা ভয়েডিং। ওকে, আচ্ছা, এটা আমরা মাথায় রাখবো। স্লাইটলি আমরা এটাও মাথায় রাখবো যে ইউরিনের পিএইচ কত। ইউরিন হ্যাজ গট পিএইচ অফ 6.7 to 6.8, which is slightly neutral মনে হচ্ছে, বাট স্লাইটলি অ্যাসিডিক হয়, স্লাইটলি অ্যাসিডিক। ওকে, এবারে আমরা পড়ব যে এই মিকচুরেশনটা কি করে হয়, তার জন্য যে ইম্পালসটা জেনারেট হয় সেটা পাথওয়েটা কীরকম, রিফ্লেক্স প্রতিবর্ত যে পথ, আমরা ছোটোবেলায় রিফ্লেক্স অ্যাকশন পড়েছি, রিফ্লেক্স আর্কের যে পথ বা প্রতিবর্ত পথ, সেরকমই এটার মধ্যে দিয়ে প্রতিবর্ত পথটা কীরকম হবে সেটা একটু দেখে নিই আমরা। মিকচুরেশন রিফ্লেক্স, মিকচুরেশন রিফ্লেক্স। এটা আমার ব্রেন স্টেম তৈরি করে নিলাম, ব্রেন এবং ব্রেন স্টেম পার্ট। ওকে, এবার এখানে আমি করে দিই আমার ইউরিনারি ব্লাডার। ইন্টারনাল স্ফিংটার, ওকে, এক্সটার্নাল স্ফিংটার। খুবই সোজা ভিডিও, একটা ইজি টপিক আমাদের জন্য এটা। ডেট্রুসার মাসল, মূত্রাশয়ের উপর রয়েছে, আর রয়েছে আমার স্ট্রেচ রিসেপ্টর।
ওকে, এবারে যখন এখানে ইউরিন ফিল আপ হলো, এখানে কি ফিল আপ হলো, সাপোজ এখানে আমার এই জায়গাটা আমার ইউরিন ফিল আপ হলো, ব্লাডের এই জায়গাটা আমার কী হলো, ইউরিন ফিল আপ হলো। তো ইউরিন ফিল আপ হলে পরে সেটা সেন্স করবে কারা, এই স্ট্রেচ রিসেপ্টাররা। এই স্ট্রেচ রিসেপ্টাররা তারপর কি করবে, এখান থেকে সিগন্যাল নিয়ে গিয়ে অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে আমার স্পাইনাল কর্ডের যে স্যাক্রাল রিজিয়ন রয়েছে, স্পাইনাল কর্ডের কোন রিজিয়ন, স্যাক্রাল পার্ট, রিমেম্বার আমাদের স্যাক্রাল পার্টের মধ্যে কিন্তু মিকচুরেশনের রিফ্লেক্স সেন্টারটা রয়েছে। স্যাক্রাল যে বোনগুলো রয়েছে সেখান থেকে যে সুষুম্না স্নায়ুগুলো বেরোয় সেগুলোতে এরা হেল্প করে থাকে। তো এইখানে যে S1, S2, S3, S4 যে পার্টগুলো রয়েছে মূলত সেখানেই আমার এই রিফ্লেক্স সেন্টারটা রয়েছে। তো এই অ্যাফারেন্ট নার্ভ বা পেলভিক নার্ভ, এটা কি কাজ বলছে, পেলভিক নার্ভও আমরা এটাকে বলতে পারি। এর মাধ্যমে কি যাচ্ছে, সেন্স বা স্টিমুলাস। ওকে, এবার এই স্টিমুলাস এখান থেকে রেসপন্স করছে কোথায় না, ডেট্রুসার মাসেলে রেসপন্স করবে কোথায়, এখান থেকেই আমার একটা রেসপন্স করবে ডেট্রুসার মাসেলে। ডেট্রুসার মাসেলকে কি করবে, আমার কন্ট্রাক্ট করতে বলবে কে, এই ইফারেন্ট যে নার্ভ, যেটা ইফারেন্ট নার্ভ বলবো, ইফারেন্ট নার্ভ বা মোটর নিউরনও বলতে পারি একে আমরা, এটাকে আমরা কি বলতে পারি, অর মোটর নিউরন, ওকে। এবং সাইমালটেনিয়াসলি এই নার্ভটাই আবার এখান থেকে একটা ইনারভেশন কি করবে, এই যে ইন্টারনাল স্ফিংটার, এই ইন্টারনাল স্ফিংটারকে আবার রিল্যাক্স করতে বলবে। এটা কি বলবে, ইন্টারনাল স্ফিংটারকে রিল্যাক্স করতে বলবে। এখান থেকে সেন্স গেল, স্টিমুলাস গেল, এখান থেকে রেসপন্স আসলো, এবং রেসপন্সে কি বলা হলো না, ডেট্রুসার মাসেল কি করবে, কন্ট্রাক্ট করবে। এটা কি করাবে, ডেট্রুসার পেশিকে সংকোচন করাবে, ডেট্রুসার পেশি সংকোচন। অন্যদিকে এটারই আর একটা নার্ভ কি করছে, আমার ইন্টারনাল স্ফিংটারকে রিল্যাক্স করাচ্ছে, কি করাচ্ছে, রিল্যাক্স করাচ্ছে। এবং এর ফলস্বরূপে আমার এইখানে যে ইউরেথ্রাল ওপেনিংটা ছিল, যে ইউরেথ্রাল ওপেনিং ছিল সেইখানে কিন্তু আমার ইউরিন ড্রপলেট আসা শুরু করবে, বাট আমার ইউরিনেশন হবে না, মিকচুরেশন হবে না, আনলেস অ্যান্ড আনটিল আমার এই যে এক্সটার্নাল স্ফিংটার আছে, কারণ এই এক্সটার্নাল স্ফিংটার হচ্ছে ভলেন্টারি, এর আগের ছবিটাতে আমরা পড়লাম। অর্থাৎ আমি যদি আমি চাইলে পারে আমার মূত্র নির্গমনকে কন্ট্রোল করতে পারি। আমাদের অনেক সময় হয় বাসে ঘাটে বা কোনো একটা কাজে গেছি, আমাদের ইউরিনেশন পেয়েছে, বাট আমরা সেটাকে কি করছি, কন্ট্রোল করে রাখছি। কতক্ষণ কন্ট্রোল করে রাখছি, যতক্ষণ আমার এক্সটার্নাল এই যে স্ফিংটারটা আছে সেটা আমার নিয়ন্ত্রণে আছে। বাট এটা 150 ml মতো ছিল বলে সেটাকে কন্ট্রোল করা আছে। যদি 350 ml ফুল হয়ে যায় ব্লাডার, তাহলে কিন্তু তখন আর এক্সটার্নাল স্ফিংটারও কিন্তু সেই কন্ট্রোলটা করে রাখতে পারবে না। তো এই এক্সটার্নাল স্ফিংটার যে আমাদের ইউরিনেশনটাকে কন্ট্রোল করে রাখছে, ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স করার পর ডেট্রুসার পেশি সংকোচন হয়ে গেল, তারপর কিন্তু মূত্রটা আমার ইউরেথ্রার মধ্যে আসা শুরু করেছে, বাট এটা ইউরিনেশন হবে না, এক্সটার্নাল জেনিটেরিয়া দিয়ে সেটা নির্গমন হবে না, আনলেস অ্যান্ড আনটিল আমার এক্সটার্নাল যে স্ফিংটার রয়েছে, সেটা রিল্যাক্স করছে। এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স যতক্ষণ না করছে এটা হবে না। তো এটা আবার তখন কখন হবে, যখন এই যে এটা শুরু হলো, এখানে এটা আবার আরেক ধরনের সিগন্যাল যাবে, এইখান থেকেই ফিল আপ শুরু হলো, এটা আবার একটা সিগন্যাল যাবে, সাপোজ এটা S1, S2, S3, S4, ঠিক আছে। স্যাক্রাল আমরা জানি যে সার্ভাইকাল রিজিয়ন রয়েছে, থোরাসিক রিজিয়ন রয়েছে, T12 অবধি রয়েছে, তারপর লাম্বার রয়েছে, তারপর স্যাক্রাল, তারপর কক্সিয়াল রয়েছে। তো সেই স্যাক্রাল পার্টে যাবে। তো এইটা আমার পেলভিক নার্ভের মাধ্যমে যাবে, পেলভিক নার্ভের মধ্যে দিয়ে যাবে। এবার এই স্যাক্রাল পার্ট থেকে না আরেক ধরনের স্নায়ু বেরোয়, যেটাকে বলা হয় পুডেন্ডাল নার্ভ, যেদের কি বলা হয়, পুডেন্ডাল নার্ভ, পুডেন্ডাল নার্ভ বা স্নায়ু। এই পুডেন্ডাল নার্ভ দু রকমের কাজ করে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে পুপ, এই দুটোকে মেনলি নিয়ন্ত্রণ করে। এছাড়াও এরা কিন্তু আমাদের যে এক্সটার্নাল জেনিটেলিয়া
এক্সটার্নাল জেনিটেলিয়া অর্থাৎ পেনিস অ্যান্ড ভালভা, ছেলেদের ক্ষেত্রে পেনিস, মেয়েদের ক্ষেত্রে ভালভা, এই দুটোকেও কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, 3 রকমের কাজ দেখতে পাচ্ছি। পি, পুপ অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়াকে কন্ট্রোল করে ডিউরিং সেক্স। এই যদি পুডেন্টাল নার্ভের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই 3টে কাজ কিন্তু আমাদের প্রবলেম তৈরি করবে। ঠিক আছে, এবং যে রোগটা হবে সেটাকে পুডেন্টাল নিউরোজেনিয়া বলা হয়। তো এই পেলভিক নার্ভ কী করলো, আবার গিয়ে আমাকে সিগন্যাল পাঠালো। যখন এটা ফিল আপ হওয়া শুরু করলো ইউরেথ্রাটা, ওকে, পেলভিক নার্ভ গিয়ে আবার সিগন্যাল দিল স্যাক্রাল পার্টকে। স্যাক্রাল পার্টের S2, S3 এবং S4 থেকে এই পুডেন্টাল ইনারভেশনটা বেরোয়। তো পুডেন্টাল নার্ভকে কী করে, এ তখন গিয়ে বাধা দেয়। এই যে রেসপন্সটা গেল, এই পুডেন্টাল নার্ভকে বাধা দিল, এবং পুডেন্টাল নার্ভকে বাধা দেওয়ার ফলে এক্সটার্নাল স্ফিংটারটা রিল্যাক্স করবে। আবারও বলছি, আমার যখন ফিল আপ শুরু হচ্ছে, মানে ডেট্রুসার মাসেল সংকোচন হলো, ডেট্রুসার পেশি সংকোচন হলো, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল স্ফিংটার রিল্যাক্স করলো। ফলস্বরূপে যে ইউরিনটা আমার ব্লাডারের মধ্যে ছিল সেটা ইউরেথ্রার মধ্যে আসা শুরু করলো, কিন্তু সেটা আলটিমেটলি বেরোচ্ছে না শরীর থেকে। কেন বেরোচ্ছে না? তার কারণ এক্সটার্নাল স্ফিংটার রিল্যাক্স করছে না। এক্সটার্নাল স্ফিংটারকে বাধা দিচ্ছে কে না, পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ কী করছে, এক্সটার্নাল স্ফিংটারকে বাধা দিচ্ছে। তো ইন্টারস্ট্রেস রিসেপ্টরগুলো আবার গিয়ে আমার স্যাক্রাল পার্টে, যেটা ওখানে আমার রিফ্লেক্স সেন্টার, সেই কেন্দ্রে সিগন্যাল পাঠালো অ্যাফারেন্ট। সেইখান থেকে কি বলা হলো না, পুডেন্টাল নার্ভকে ব্যাহত করে দেওয়া হলো। সেই সিগন্যালটা, আলটিমেট সিগন্যালটা কী করলো, পুডেন্টাল নার্ভের যে অ্যাকশন সেটাকে প্রহিবিট করলো, সেটাকে ইনহিবিট করলো, বাধা দিল। ফলস্বরূপে আমার এক্সটার্নাল স্ফিংটার কী করলো, রিল্যাক্স করলো। এক্সটার্নাল স্ফিংটার কী করবে এবার, রিল্যাক্স। Once external sphincter relaxes, urination will take place. Okay, urination takes place. তো এইটা হচ্ছে আমার রিফ্লেক্স অ্যাকশন, আর এটাকে আমরা বলছি মিকচুরেশন রিফ্লেক্স। ওকে, তো এটাকে আমরা একটা ছোট্ট স্কিমের মাধ্যমে আবারও বুঝে নিই। আমি টোটালটা এখানে বললাম, এবার একটা স্কিমের মাধ্যমে আলটিমেটলি যে পাথওয়েটা সেটা একবার আমরা বুঝে নিই, তাহলে আমাদের মিকচুরেশন কমপ্লিট হয়ে যাবে। প্রথমত কি হবে না, ইউরিনারি ব্লাডার ফিল আপ হতে হবে। ফার্স্ট অফ অল আমার ইউরিনারি ব্লাডার ফিল আপ হতে হবে। ইউরিনারি ব্লাডার ফিল আপ, ব্লাডার যদি ফিল আপ হয় তারপর কি হবে, স্ট্রেচ রিসেপ্টর, স্ট্রেচ receptor gets stimulus, এই স্টিমুলাস তারপর কি হবে, পেলভিক নার্ভ impulse sends to স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি করবে, এটা অ্যাফারেন্ট স্টিমুলাস। স্পাইনাল কর্ড তারপর কি করবে, রেসপন্স করবে, রেসপন্স জেনারেটেড বাই কি হবে এখানে, মোটর নিউরন। ফলস্বরূপে কি হবে, ডেট্রুসার মাসল will contract and internal sphincter will relax। এটা হলে পরে কি হবে, ইউরিন gets into urethra, ইউরিন ইউরেথ্রাতে যাওয়ার পর স্ট্রেচ রিসেপ্টরগুলো আবার স্টিমুলাস নেবে, স্ট্রেচ receptor gets sense and sends stimulus to sacral part of spinal cord। স্পাইনাল কর্ডে স্যাক্রাল পার্টে স্টিমুলাস সেন্ড করলো। এরপর কি হবে না, এটা কি করবে,
ইনহিবিট পুডেন্ডাল নার্ভ যদি ইনহিবিট হয় তাহলে কি হবে, এক্সটার্নাল স্ফিংটার উইল রিল্যাক্স করবে, অ্যান্ড দেন ইউরিনেশন টেক্স প্লেস, ইউরিনেশন উইল অকার্স, তাই না? তো এটা হলো পাথওয়ে অফ মিকচুরেশন বা মূত্রত্যাগের রিফ্লেকশনের পাথওয়ে। ওকে, তো আমাদের মিকচুরেশন পার্টটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এক্সক্রিশন, রেচন বাদ দিয়ে কিডনির যে আদার ফাংশনগুলো রয়েছে, বিশেষত আমার রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে আমার ভ্যাসো কনস্ট্রিকশন, ব্লাড প্রেশার কন্ট্রোল করা, বা সোডিয়াম আর জলের যে রেগুলেশন সেটা কন্ট্রোল করা, বা এডিএইচ, যেটা এডিএইচ যদিও আমাদের এক্সক্রিশনে সাহায্য করছে, এডিএইচ আবার আমার জল আর লবণের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করছে। এছাড়া এএনএফ বলে একটা ফ্যাক্টর রয়েছে, অ্যাট্রিয়াল নাট্রিউরাইটিক ফ্যাক্টর, যেটা আমার সোডিয়াম এবং যে জল তার একটা সোডিয়াম ক্লোরাইডের যে ভারসাম্য সেটা করতে সাহায্য করছে। আলটিমেটলি নেক্সট ভিডিওতে আমরা যে লাস্ট পার্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে কিভাবে এক্সক্রিশন বাদ দিয়ে কিডনি আদার ফাংশনগুলো অ্যাট্রিবিউট করছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।